আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা রাইটিংয়ের মাস্টার ক্লাস নিয়ে চলে আসলাম। তো আমাদের আজকের ক্লাসটি কাদের জন্য প্রথমে একটু দেখি। আমাদের অনেকের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা ইংরেজি বাক্য বড় করতে পারি না। কোথা থেকে লিখব, কি লিখব, এগুলো খুঁজে পাই না। তো আপনারও যদি এই সমস্যা থাকে তাহলে আজকের ক্লাসটি শুধু আপনার জন্য, কারণ আজকে আমরা শিখব ইংরেজি বাক্য বড় করার কৌশল। শুধু তাই না, আজকের ক্লাসটা করে আমরা বিবিসি এবং সিএনএন মানের ইংলিশ লিখতে পারবো ইনশাল্লাহ। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে একদম বেসিক থেকে আমরা শুরু করব, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। আমরা একটা সিম্পল বাক্য লিখেছি, খেয়াল করেন। রাহুল ইজ অ্যাটেন্ডিং দ্য রাইটিং ক্লাস। রাহুল একটা রাইটিং ক্লাসে অ্যাটেন্ড করতেছে, ভালো। এখন আমরা যদি একটা সিম্পল সেন্টেন্সকে বড় করতে চাই তাহলে আমরা কি করি? আমরা সাধারণত কমপ্লেক্স করে ফেলি, কমপ্লেক্স করে বাক্যটা বড় করি, রাইট? কিন্তু একটা সিম্পল সেন্টেন্সকেও বড় করা যায়। আপনারা এই বাক্যটা পড়েন, একটু বোঝার চেষ্টা করেন। রাহুল হ্যাজ বিন অ্যাটেন্ডিং দ্য রাইটিং ক্লাস অ্যাট ইংলিশ কনফিডেন্স প্রো অন জুম উইথ গ্রেট enthusiasm and dedication alongside his friends 3 days a week for the past few months, all to enhance his grammar skill from Dhaka. আমরা কিন্তু বিশাল একটা বাক্য লিখে ফেলছি। এখন এই বাক্যটা লেখার জন্য আমাদের কি জানতে হয়েছে? আমাদের কিন্তু খুব বেশি গ্রামাটিক্যাল ব্যাপার জানতে হয় নাই। এখন কিভাবে আমরা বাক্যটা বড় করেছি সেটা আমরা আস্তে আস্তে শিখব। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা বলেছি প্রথম বাক্যে ইজ অ্যাটেন্ডিং, বাট এখানে হয়ে গেল হ্যাজ বিন অ্যাটেন্ডিং। কেন হয়েছে? রিজন হচ্ছে বাক্যের ভিতরে যদি আমরা সময়টা উল্লেখ করি তখন কিন্তু আর কন্টিনিউয়াস লেখা যাবে না, পারফেক্ট কন্টিনিউয়াসলি লিখতে হবে। সো এগুলো কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি। এখন আরেকটা বিষয় বলি, এই বাক্যটা দেখতে আসলে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না, রাইট? মনে হচ্ছে গতানুগতিক, সবাই এরকমই লেখে। তো আমরা যদি বাক্যটাকে একটু স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে কিভাবে করতে পারি? ম্যাজিকটা দেখেন। আমরা কি করেছি, কয়েকটা ফ্রেজকে এদিক সেদিক একটু খেলেছি। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক খেলাধুলা করব, বাক্য নিয়ে অনেক খেলবো, ঠিক আছে? আমরা যেটা করলাম, একটা ফ্রেজকে বাক্যের শুরুতে নিয়ে আসলাম, ইন অর্ডার টু এনহ্যান্স গ্রামার স্কিল, তারপর কমা দিলাম। প্রথম বাক্যে সাবজেক্ট ছিল বাক্যের শুরুতে, এখন পাই আমরা মাঝখানে নিয়ে আসলাম। দেখেন, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে আমরা আরেকটা ফ্রেজকে নিয়ে আসলাম, অ্যালংসাইড হিজ ফ্রেন্ডস। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রেজ আনতে পারতেন, যেমন ধরেন ফ্রম ঢাকা আমরা আনতে পারতাম, রাহুল ফ্রম ঢাকা। এরপর আমরা মেইন ভার্বটা লিখেছি হ্যাজ বিন অ্যাটেন্ডিং। জাস্ট আমরা কয়েকটা কাজ করছি, পুরো বাক্যের মোডটা ঘুরে গেছে, একটা ভাইব চলে আসছে, মনে হচ্ছে কোনো একজন ভালো রাইটার বাক্যটা লিখেছে, রাইট? তো আমরা কি করি, আমরা এরকম বাক্য আমরা পড়তে অভ্যস্ত। আমরা যখন বিবিসি, সিএনএন বা আমরা যখন কোনো নিউজ পেপার পড়ি, আমরা এরকম বাক্য আমরা শুধু পড়ি, আমাদের একটা আফসোস থাকে, আহারে এরকম বাক্য যদি আমরা লিখতে পারতাম। তো যাদের এরকম আফসোস আছে, ইনশাল্লাহ আজকের পর থেকে আর আফসোস থাকবে না, আপনিও এরকম বাক্য লিখতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করেন, সময় নিয়ে করেন। তো আমরা প্রথমে দেখি যে আমরা বাক্যটা কিভাবে লিখলাম। এই বাক্যটা লেখার জন্য আমাদের কিচ্ছু জানতে হয়নি, জাস্ট সিম্পল একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনি যদি শুধু অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানেন, আপনি বাক্যকে ইচ্ছা মতো বড় করতে পারবেন। আপনি চাইলে এই বাক্যটাকে আরও বড় করতে পারতেন, আমরা আপাতত আর বড় করছি না। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আসলে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসলে ভার্বকে মডিফাই করে, অর্থাৎ আপনি ভার্বকে কোশ্চেন করে করে আপনি অতিরিক্ত ইনফরমেশনগুলো বাক্যের ভিতরে লিখবেন। কিভাবে চলেন দেখি। রাহুল হ্যাজ বিন অ্যাটেন্ডিং দ্য রাইটিং ক্লাস, তাহলে রাহুল ক্লাসে অ্যাটেন্ড করতেছে। আমি যদি প্রশ্ন করি যে রাহুল ভাই আপনি কেন অ্যাটেন্ড করতেছেন, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? তো রাহুল মিয়া বলতেছে টু এনহ্যান্স হিজ গ্রামার স্কিল। তাহলে দেখেন আমরা এখানে একটা ফ্রেজ পাইলাম, এটার গ্রামাটিক্যাল ভাষায় বলে অ্যাডভার্ব অফ রিজন। তো ওই দিকে যাওয়ার দরকার নেই, আমরা একটা রিজন পাই গেলাম, টু এনহ্যান্স হিজ গ্রামার স্কিল, রাইট? এরপর আমি যদি প্রশ্ন করি যে রাহুল আপনি কোথা থেকে জয়েন করেছেন, সে বলতেছে আমি ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে জয়েন করেছি। এরপর যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে আপনি কোথায় জয়েন করেছেন, অ্যাট ইংলিশ কনফিডেন্স প্রো অন জুম, মানে জুমের মাধ্যমে আমি ইংলিশ কনফিডেন্স প্রোতে জয়েন করেছি। এরপর আমি যদি আবার প্রশ্ন করি যে আপনি কিভাবে জয়েন করেছেন, সে বলতেছে উইথ গ্রেট enthusiasm and dedication। আমি যদি প্রশ্ন করি আপনি কাদের সাথে জয়েন করেছেন, আপনি কি একা না আর কেউ ছিল, সে বলতেছে অ্যালংসাইড হিজ ফ্রেন্ডস, মানে তার বন্ধুদের নিয়ে সে জয়েন করেছে। অ্যালংসাইড মানে উইথ কেন আমরা দিলাম না, অলরেডি উইথ একবার ছিল, এই জন্য আমরা দিই নাই। এরপর যদি আমরা বলি আপনি কখন থেকে জয়েন করেছেন বা কতদিন ধরে, সে বলতেছে ফর দ্য ফার্স্ট ফিউ মান্থস। এখানে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, সেটা হচ্ছে 3 days a week, মানে সপ্তাহে 3 দিন। তাহলে আপনি কি এখানে মজাটা দেখলেন? কত সিম্পল, জাস্ট আমরা
অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানলেই বাক্যটা বড় করতে পারতেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে একটা তো কনফিউশন যে কোনটার পর কোনটা লিখবো, কোনটার পর কোনটা লিখবো, অনেকের কনফিউশন। দেখেন, প্রথম অবস্থায় এত কনফিউশনের দরকার না, আপনি লিখেন, যেটার পর যেটা খুশি ওইটারে বসান। আপনি প্রথম অবস্থায় শুধু বাক্য বড় করা শিখেন, আপনি আস্তে আস্তে লিখতে লিখতে পড়তে পড়তে বুঝে যাবেন যে কোনটার পর কোনটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, ভালো দেখাচ্ছে, রাইট? আচ্ছা, তারপরে ওগুলো তো আমরা শেখাবোই। প্রথম অবস্থায় আপনি এত প্যারা নেওয়ার দরকার নাই ভাই, আপনি প্রথম অবস্থায় বাক্য বড় করা শেখেন। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্য থেকে এই বাক্যতে কিভাবে আসলাম? ওরে বাবা, ওটা তো আরও সহজ। খেয়াল করেন কিভাবে। এখানে যে আপনি অনেকগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখছেন, দেখেন এই ফ্রেজগুলোর মধ্যে যেই ফ্রেজটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এক কথা আপনি যেটাকে গুরুত্ব দিতে চাচ্ছেন ওটাকে আপনি বাক্যের শুরুতে নিয়ে আসেন। ধরেন আমি রিজনটাকে গুরুত্ব দিতে চাচ্ছি, তো আমি বললাম যে ইন অর্ডার টু এনহ্যান্স গ্রামার স্কিল, অবশ্যই তারপর একটা কমা দিতে হবে। তারপর আমরা সাবজেক্টটা লিখেছি। এরপর আমি অন্য একটা ফ্রেজকে গুরুত্ব দিতে চাচ্ছি, সেটাকে কী করলাম, আমি সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে ঢুকাই দিলাম। ব্যাস, একদম সিম্পল। পুরো বাক্যের মোডটাই এখন ঘুরে গেছে। তো এই জন্য কিন্তু আমাদের খুব বেশি কিছু জানতে হয়নি, জাস্ট কয়েকটা টেকনিক জানলেই হচ্ছে, রাইট? তো বাক্যটা তো আমরা অনেক বড় করে লিখেছি, এখন কি বাক্যটাকে আর কোনোভাবে বড় করা যাবে? মানে বাক্যটাকে কি আর বড় করা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব দেখেন, আমরা চাইলে এই বাক্যটাকে এই বাক্যে রূপান্তর করতে পারি। ওয়াও, খেয়াল করেন কত বিশাল বাক্য আমরা লিখেছি। এবং মজার ব্যাপার হচ্ছে পুরোটাই কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। প্রথমটাও আমাদের সিম্পল সেন্টেন্স ছিল, মানে একটাই সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব। দ্বিতীয় বাক্যটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু আরও বড় হয়েছে। কিভাবে বড় হয়েছে খেয়াল করেন। প্রথম বাক্যে আমাদের নাউন কোনটা কোনটা ছিল দেখেন, রাহুল ছিল একটা নাউন, ইংলিশ কনফিডেন্স প্রো ছিল একটা নাউন, জুম ছিল একটা নাউন, তারপরে দেখেন ঢাকা ছিল একটা নাউন। তার মানে হচ্ছে বাক্যের ভিতরে আপনি যেখানেই নাউন পাবেন সেখানেই আপনি খেলতে পারবেন। হ্যাঁ, নাউন পাইলে কিন্তু খেলাধুলা শুরু। এখন নাউনকে নিয়ে কিভাবে খেলবেন? আপনি প্রি মডিফাই পোস্ট মডিফাই করবেন, মানে নাউনের সম্পর্কে আপনি শেষে একটা তথ্য দিবেন, শুরুতে একটা তথ্য দিবেন। এভাবে আপনি কিন্তু বাক্যটা বড় করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে রাহুল সম্পর্কে একটা তথ্য দিলাম, ইংলিশ কনফিডেন্স প্রো সম্পর্কে একটা তথ্য দিলাম, এভাবে আমরা তথ্য দিলাম। তো ব্যাপারটা আমরা একটু আরও দেখি, ক্লিয়ার হই যে কীভাবে আমরা ব্যাপারটা করলাম। আমরা এখানে মূলত অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করেছি। অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করে করে বাক্যটা বড় করেছি। ধরেন বাক্যে আছে রাহুল, তো আমি রাহুল সম্পর্কে একটা তথ্য দিতে চাচ্ছি যে রাহুলটা কে। রাহুলটা কে? তো আমরা বললাম যে রাহুল হচ্ছে স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এই তথ্যটা দেওয়ার জন্য আমরা কি করেছি, জাস্ট রাহুলের পরে একটা কমা দিয়েছি, ইনফরমেশনের পর আরেকটা কমা দিয়েছি, মানে দুইটা কমার মাঝখানে আমরা ইনফরমেশনটা দিয়েছি, রাইট? রাহুল স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এরপর আমাদের আরেকটা নাউন কি বলেন তো দেখি, ইংলিশ কনফিডেন্স প্রো। তো এর সম্পর্কে আপনি একটা তথ্য দিতে পারেন। কিভাবে দিতে পারেন? আপনি চাইলে ব্র্যাকেট দিয়ে, এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি ইনফরমেশনটা দিতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্মস। ওকে, দেন দেখেন আরেকটা ইনফরমেশন, আরেকটা নাউন হচ্ছে জুম। তো জুম সম্পর্কে আপনি একটা ইনফরমেশন দিতে পারেন। এটা কিভাবে দিলাম? দুইটা হাইফেন দিয়ে। তার মানে কীভাবে ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি একটু খেয়াল করেন, আপনিও লেখার সময় এভাবে লিখতে হবে। তো জুম সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম, এটা হচ্ছে কমিউনিকেশনস প্ল্যাটফর্ম। ওকে, তো নেক্সট হচ্ছে ঢাকা, এটা আছে বাক্যের শেষে, জাস্ট একটা কমা দিয়ে অথবা একটা হাইফেন দিয়ে আপনি লিখতে পারেন। ঢাকা সম্পর্কে আমরা একটা ইনফরমেশন দিলাম, সিটি অ্যান্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ। তার মানে আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝতে পারলাম, বাক্যের ভিতরে যখনই আমরা নাউন পাবো তখনই কিন্তু আমরা খেলতে পারবো। নাউন পাইলেই কিন্তু খেলা শুরু। এখানে জাস্ট আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়েই দেখালাম, আরও অনেক কিছু দিয়ে করা যায়। তো এগুলো চাইলে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে পারতাম। ফর এক্সাম্পল ধরেন রাহুল হু ইজ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এভাবে করা যায়। তো এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। ওকে, এবার আসেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাক্য বড় করতে যা যা জানতে হবে, অর্থাৎ একটা বাক্য বড় করার জন্য আপনাকে কি কি জানতে হবে সেই ব্যাপারটাই মূলত এখন আমরা শিখব। একদম সিম্পল, আপনাকে একদম আহামরি কিছু জানতে হবে না, সিম্পল কিছু ব্যাপার। প্রথমে আসেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অলরেডি তো দেখাইলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি আপনি জানেন যে একটা বাক্যকে আপনি কত বড় করতে পারতেছেন। দেন হচ্ছে ফ্রি মডিফাই পোস্ট মডিফাই, অলরেডি তো দেখলেন যে ফ্রি মডিফাই পোস্ট মডিফাই দিয়ে বাক্যকে কীভাবে বড় করা যায়। দেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে ইচ্ছা মতো বাক্যকে বড় করা যায়। নেক্সট হচ্ছে কনজাংশন দিয়ে তো আরও বড় করা যায়, একটা কনজাংশন দিয়ে আপনি দুটা বাক্যকে কানেক্ট করে দিলে সেটা বিশাল হয়ে যাবে। পাংচুয়েশন দিয়ে অলরেডি পাংচুয়েশনের কয়েকটা ব্যবহার দেখেছেন, এবং প্র্যাপোজিশন তো বস বলা যায়, প্র্যাপোজিশন দিয়ে বাক্যকে বড় করা যায়। তো
তো তাহলে এই 6 ভাবে এছাড়াও আছে যে কমন নিয়ে বাক্যকে বড় করা, একটা বাক্যের ভিতরে আরেকটা বাক্য লিখে বাক্যকে বড় করা। তো সব কিছুই আমরা শিখব। সো একটু সময় নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা চাইলে আমার ফেইড কোর্সে ভর্তি হতে পারেন। আমি ফেইড কোর্সে আপনাদেরকে রিডিং, রাইটিং সব কিছু একদম হাতে কলমে ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ। তো ফেইড কোর্সে আপনি কি কি শিখতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে, আপনি ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 01311804882 এই নাম্বারে। আর আমাদের নতুন ব্যাচে কিন্তু 60% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। বিস্তারিত জানতে চাইলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ওকে, চলেন আমরা এবার শুরু করতেছি। আমরা একটা একটা করে শিখব। প্রথমে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো শেষ করব, ঠিক আছে? প্রথমে আমরা কি শিখব? অ্যাডভার্ব অফ রিজন। তো আমাকে বলুন তো অ্যাডভার্ব অফ রিজনটা আসলে কি? ওকে, আপনি যদি ভার্বকে ওয়াই দ্বারা প্রশ্ন করেন, মানে কেন দ্বারা প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনি অ্যাডভার্ব অফ রিজনটা পেয়ে যাবেন। ফর এক্সাম্পল ধরেন আমি যদি বলি আমি ইংলিশ রেমেডি বইটা কিনেছিলাম, আই বউট দ্য ইংলিশ রেমেডি বুক। ওকে, যদি প্রশ্ন করি আচ্ছা কেন কিনেছি, কারণ বা উদ্দেশ্যটা কি, এটা হইতে পারে আমি রিডিং অ্যান্ড রাইটিং শেখার জন্য, রাইট? অর্থাৎ আমি যে উদ্দেশ্যে কিনেছি সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ রিজন। এখন এটাকে আমরা কিভাবে গঠন করব? এটাকে অনেকভাবে গঠন করা যায়, প্রায় বাক্যটাকে 10 ভাবে লেখা যায়। তো দেখেন আমরা সিম্পলগুলো শিখি। টু দিয়ে অথবা ফর দিয়ে আপনি অ্যাডভার্ব অফ রিজন ফ্রেজটা গঠন করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন টু লার্ন রিডিং অ্যান্ড রাইটিং। টু দিয়ে আমরা ইনফিনিটিভ গঠন করি, টু প্লাস ভার্ব, এটা হচ্ছে কারণ অথবা উদ্দেশ্য বোঝায়, এটা আপনারা আগে থেকেই জানেন। ফর দিয়েও লেখা যায়, ফর দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ফর লার্নিং রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, তো বাক্যটাকে আমরা আপাতত 4 ভাবে লেখা শিখব। তো দেখেন আমরা টু লার্ন রিডিং অ্যান্ড রাইটিং, ফর লার্নিং রিডিং অ্যান্ড রাইটিং, ইন অর্ডার টু লার্ন রিডিং অ্যান্ড রাইটিং, উইথ এ ভিউ টু লার্নিং রিডিং অ্যান্ড রাইটিং। তো ফরের পরে আইএনজি হচ্ছে, উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, আমরা প্র্যাকটিস করে করে শিখব। টু এর পরে ভার্বের বেস ফর্ম, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম। সো এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিস করতে করতে শিখব। সবগুলো বাক্যের মিনিং কিন্তু এখানে সেম। তো আমরা এখানে রিজনটাকে সামনে লিখেছি কারণ আমরা গুরুত্ব দিতে চাচ্ছি। তো আপনি যদি গুরুত্ব দিতে না চান সেক্ষেত্রে আপনি বাক্যের শেষেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। শুরুতে লিখতে হবে এরকম কোনো কথা নেই। ওকে, আচ্ছা এখন আমরা কি দেখব? খুবই মজার একটা বিষয় দেখব। এগুলো কিন্তু আপনাদেরকে কেউ শেখাবে না, অ্যান্ড দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। আপনি চাইলে কমেন্ট করে জানাইতে পারেন। তো আমরা এই রিজনটাকে কমন নিয়ে ইচ্ছা মতো বাক্যটাকে বড় করতে পারবো, মানে ইচ্ছা মতে। আপনারা বাক্যটা একটু পড়েন। The blue economy requires a balanced approach between marine and ecosystem with a view to enhancing value and generating decent employment and securing productive marine economy and healthy marine ecosystem. খেয়াল করেন ব্লু ইকোনমির কি রিকোয়ার, কি প্রয়োজন? একটা ব্যালেন্স অ্যাপ্রোচের প্রয়োজন। কিসের মধ্যে? ম্যারিন এবং ইকোসিস্টেমের মধ্যে একটা ব্যালেন্স অ্যাপ্রোচের প্রয়োজন। ভালো কথা। আমি যদি এখন লিখতে চাই কারণ অথবা উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে উইথ এ ভিউ টু এনহ্যান্সিং ভ্যালু, ভ্যালুটাকে এনহ্যান্স করার জন্য। তো আমরা জানি উইথ এ ভিউ টু ফর ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে আইএনজি হয়েছে, বুঝলাম। পরবর্তীতে অ্যান্ড দিয়ে আরেকটা ভার্ব প্লাস আইএনজি দিল, এটার রহস্যটা কি? এটার রহস্যটা আপনাকে দেখাচ্ছি। এখানে মূলত উইথ এ ভিউটাকে কমন নিয়েছে। আমি যদি একটু দেখাই, উইথ এ ভিউ টু এনহ্যান্সিং ভ্যালু and with a view to generating decent employee, and দেখেন with a view to securing productive marine economy, and finally with a view to securing healthy marine ecosystem. এখন আপনারা আমাকে বলেন, আপনি যদি বারবার with a view to লিখেন এটা দেখতে ব্যাখ্যাপ্পা দেখায়, রাইট? এই জন্য আমরা কি করেছি, with a view toটাকে কমন নিয়ে পরবর্তীতে আমরা জাস্ট কমা দিয়ে অ্যান্ড দিয়ে পুরো বাক্যটাকে আমরা বড় করেছি। এখন আপনি চাইলে এখানে ইচ্ছা মতো আরও ভার্ব প্লাস আইএনজি দিয়ে আরও রিজনগুলো দিয়ে বাক্যটাকে বড় করতে পারতেন। তাহলে দেখেন আমরা যে শুধু অ্যাডভার্ব অফ রিজন শিখেছি তা কিন্তু না, সেটা দিয়েও বাক্যরে কীভাবে বড় করা যায় সেটাও কিন্তু আমরা শিখলাম। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আর ফেইড কোর্সে ভর্তি হলে তো আরও ডিটেলসে আমি হাতে কলমে শেখাবো সব কিছু, কোনো সমস্যা নেই। তো এখন আমরা শিখবো অ্যাডভার্ব অফ প্লেস অর ডিরেকশন। তো অ্যাডভার্ব অফ প্লেসটা কি আমাকে একটু বলেন। ওকে, আপনি যদি ভার্বকে ওয়্যার দ্বারা প্রশ্ন করেন, যে কোথায় দ্বারা প্রশ্ন করেন, তাহলে আপনি অ্যাডভার্ব অফ প্লেসটা পাবেন।
তো এ প্লেসের ক্ষেত্রে অনেকভাবে কোশ্চেন করা যায়, যেমন ধরেন কোথা থেকে, কোন দিকে, কোথায়, বিভিন্নভাবে আপনি অ্যান্সারটা পেতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমরা একটা বাক্য যদি বলি যে রুফা ইজ লিভিং অ্যাট মিরপুর ইন ঢাকা। আমরা জানি ছোট স্থানের আগে অ্যাট বসে, বড় স্থানের আগে ইন বসে। তাহলে এখানে আমরা পরবর্তীতে লিখলাম কমা দিয়ে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের আগে আমরা কিছু লিখি নেই। মনে রাখবেন, আপনার যদি একাধিক প্লেস থাকে সেক্ষেত্রে আপনি কমা দিয়ে লিখতে পারবেন, তবে বড় প্লেসটা পরবর্তীতে লিখতে হবে, মানে পরে লিখতে হবে। তো আপনি যদি আরও প্লেস লিখতে চান সেক্ষেত্রে কমা দিয়ে আপনি লিখতে পারবেন। ওকে, তো আমরা নতুন একটা বিষয় এখান থেকে শিখে নিলাম। এরপর আপনি যদি থেকে বুঝান তাহলে ফ্রম, দিকে বুঝাইলে টু। ফর এক্সাম্পল ধরেন শি ইজ গোয়িং ফ্রম চট্টগ্রাম টু ঢাকা, সে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে। ওকে, এখন আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে ফ্লেস নিয়ে আমরা খেলাধুলা শিখব, যে কিভাবে আমরা বাক্যের ভিতরে খেলবো। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, দেখেন এই সেন্টেন্সের ভিতরে 3টা ফ্লেস আছে। রাহুল ইজ হোলিং ফার্নিচার ফ্রম পিক আপ কার অ্যাট হিজ হোম ইন ঢাকা। তাহলে কয়টা ফ্লেস বলেন তো? 3টা। একটা হচ্ছে ফ্রম পিক আপ কার, এরপরে হচ্ছে অ্যাট হিজ হোম, আরেকটা ইনফরমেশন হচ্ছে ইন ঢাকা। তো এটা কিন্তু এখন আমরা গতানুগতিকভাবে লিখেছি, সবাই এভাবেই লিখে, বাট আমরা এখন এটা নিয়ে খেলবো। 3টা ফ্লেসকে আমরা 3 জায়গায় লিখব। প্রথমে লিখেছি ফ্রম পিক আপ কার, অবশ্যই একটা কমা দিব, তারপর সাবজেক্ট রাহুল, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে আরেকটা ফ্লেস আমরা দিয়ে দিলাম অ্যাট হিজ হোম, অ্যান্ড সর্বশেষ রাখলাম ইন ঢাকা। তাহলে 3টা ফ্লেসকে আমরা 3 জায়গায় রাখলাম, পুরো বাক্যের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে অনেক ভালো একজন রাইটার বাক্যটা লিখেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, অ্যাডভার্ব অফ ফ্লেসটাকে আপনি যেখানে খুশি সেখানে লিখতে পারবেন, মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। শুরুতে, শেষে, মাঝখানে, যেখানে খুশি সেখানে লিখতে পারবেন। আশা করি এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাইছেন। আমরা চাইলে এখানে আরও ফ্লেস যুক্ত করতে পারতাম, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা দেখব অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানারটা আসলে কি? ম্যানারটা হচ্ছে আপনি যদি হাউ দিয়ে প্রশ্ন করেন ম্যানারটা পাবেন, মানে কিভাবে কাজটা করেছে। হাউ, ভার্বকে প্রশ্নটা করবেন হাউ দিয়ে। ফর এক্সাম্পল ধরেন আমরা যদি বলি রাহুল গোস টু ওয়ার্ক, রাহুল কাজে যায়, আমি যদি প্রশ্ন করি কিভাবে যায়, হইতে পারে বাই বাস, বাসে করে যায়, রাইট? তো আপনি দেখেন আমাদের যে বাক্যটা ছিল সেখানে আমরা বলেছিলাম রাহুল ইজ অ্যাটেন্ডিং দ্য রাইটিং ক্লাস। কিভাবে? উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ডেডিকেশন। এখন এটারে চাইলে আপনি বাক্যের শুরুতেও লিখতে পারেন, কিংবা যেখানে খুশি সেখানে আপনি দিতে পারবেন এগুলা। তো আমরা বাক্য যদি শুরুতে দেই, এটা হবে উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ডেডিকেশন। অবশ্যই এরপরে কী দিতে হবে বলেন? কমা দিতে হবে। কমা দিয়ে আপনি পরবর্তী বাক্যটা লিখলেন রাহুল ইজ অ্যাটেন্ডিং দ্য রাইটিং ক্লাস। তাহলে আমরা মোটামুটি অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কে একটা ধারণা পেলাম। এগুলো নিয়ে কিন্তু ফেইড কোর্সে আরও ডিটেলসে আলোচনা হবে। এখন জাস্ট আপনাদের ধরাই দিচ্ছি আপনারা কিভাবে বাসায় বাক্যগুলো বড় করবেন। এখন আমরা দেখব অ্যাডভার্ব অফ টাইম অর ফ্রিকোয়েন্সি। টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি এটা আসলে কি? প্রথমে কয়েকটা ফ্রিকোয়েন্সি দেখেন, এই ওয়ার্ডগুলোর সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত। এগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, নোট করে নেবেন। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আপনি সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানেও লিখতে পারেন। যেমন ধরেন রাহুল অলওয়েজ প্লেস টেনিস ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন আপনি চাইলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেও অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি লিখতে পারেন। যেমন ধরেন রশমা হ্যাজ হার্ডলি এভার গন অন এনি ট্রিপ। তাহলে হার্ডলি এভার কিন্তু আমরা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে লিখেছি। তো এগুলো ছিল আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ টাইমকে আপনি যদি ওয়েন দিয়ে প্রশ্ন করেন, হাউ অফেন, ফর হাউ লং, এগুলো দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আপনি অ্যাডভার্ব অফ টাইমটা পেয়ে যাবেন। তো কীভাবে গঠন করবেন অ্যাডভার্ব অফ টাইম? এটা অনেকভাবে গঠন করা যায়, আমরা সিম্পল কয়েকটা দেখাই। যেমন ফর দিয়ে গঠন করতে পারেন। আমি যদি বলি এক সপ্তাহ ধরে তাহলে ফর আ উইক। আমি যদি বলি 2024 সাল থেকে তাহলে সিন্স 2024। আমি যদি বলি গ্রীষ্মকাল ডিউরিং দ্য সামার, মানে এই সময়কালকে বোঝাচ্ছে। একইভাবে ইন, অন, অ্যাট সবগুলো দিয়ে কিন্তু অ্যাডভার্ব অফ টাইমটাকে গঠন করা যায়। ওকে, সো আমাদের বাক্যে যেটা ছিল রাহুল হ্যাজ বিন অ্যাটেন্ডিং দ্য রাইটিং ক্লাস 3 days a week for the first few months। এখানে সপ্তাহে 3 দিন, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ টাইমটা হচ্ছে ফর দ্য ফার্স্ট ফিউ মান্থস, গত কয়েক মাস ধরে। সো এখানে আপনি যেটা করতে পারেন, অ্যাডভার্ব অফ টাইমটাকেও আপনি চাইলে বাক্যের শুরুতে নিয়ে আসতে পারেন।
এই যে ব্যাপারগুলো আপনাকে ধরাই দিচ্ছি, আপনি যেখানে খুশি এগুলো লিখে বাক্যটাকে স্ট্যান্ডার্ড করতে পারেন, এগুলো কিন্তু আপনাকে কেউ শেখাবে না, বা আপনি আশা করি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এগুলো শিখতে পারেন নাই। যদি পারতেন তাহলে রাইটিংয়ে কিন্তু এত দুর্বলতা থাকতো না, রাইট? তো আমরা টাইমটাকে শুরুতেও লিখতে পারি 3 days a week for the past few months Rahul has been attending the writing class. ওকে, সো আমরা আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে এখন আর আলোচনা করব না। এখন আমরা দেখব প্রি মডিফাই, পোস্ট মডিফাই। এটা তো বিশাল একটা অধ্যায়, এটা নিয়ে আসলে আজকের ক্লাসে পুরোপুরি আলোচনা করা অসম্ভব। আমরা অ্যাপোজিটিভটা নিয়ে একটু কথা বলি, কিভাবে আমরা অ্যাপোজিটিভ দিয়ে প্রি মডিফাই, পোস্ট মডিফাই করতে পারি। তো অ্যাপোজিটিভ আসলে কি? অ্যাপোজিটিভ মানে আপনি নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিবেন, এটাই অ্যাপোজিটিভ। এখানে এত জটিলতা যাওয়ার কোনো দরকার নেই। বাক্যের ভিতরে যেখানেই নাউন পাবেন, নাউন সম্পর্কে আপনি একটা অ্যাপোজিটিভ দিতে পারেন। ধরেন সাবজেক্ট যদি নাউন হয় রাহুল, রাহুল সম্পর্কে আপনি একটা ইনফরমেশন দিলেন, রাহুল হচ্ছে আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আপনি দুইটা কমার মাঝখানে ইনফরমেশনটা দিয়ে দিলেন। মেইন বাক্য হচ্ছে রাহুল ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা হচ্ছে মেইন বাক্য। তো মাঝখানে আমরা একটা অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে দিলাম। এরপর আমরা চাইলে হাইফেন দিয়েও এটা দিতে পারতাম, আমরা চাইলে কমা দিয়েও অথবা ব্যাকেট দিয়েও দিতে পারতাম। এখন আপনি যদি অ্যাপোজিটিভ ফ্রেজটা সাবজেক্টের শুরুতে লিখতে চান সেটাও লিখতে পারেন। ধরেন আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, অবশ্যই কমা দিতে হবে, কমা দিয়ে আপনি লিখলেন রাহুল ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি কিন্তু সবভাবে দেখাই দিচ্ছি আপনাকে, আপনি সবভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন যদি নাউনটা বাক্যের শেষে থাকে তাহলেও আপনি লিখতে পারেন। ধরেন আমি বললাম যে রাহুল লিভস ইন ঢাকা, এখন ঢাকা হচ্ছে একটা নাউন, এখন ঢাকা সম্পর্কে আপনি তথ্য দিতে চাচ্ছেন, একটা কমা দিয়ে আপনি লিখতে পারেন। ধরেন সিটি অ্যান্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ, অথবা আপনি হাইফেন দিয়ে ইনফরমেশনটা দিতে পারেন। সো আশা করি আপনি বুঝে গেছেন যে সেন্টেন্সে কীভাবে আপনি অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করবেন। ওকে, এছাড়াও ফি মডিফাই, পোস্ট মডিফাই ব্যাপক আলোচনা আছে, যেগুলো আমরা ফেড কোর্সে আলোচনা করব। আর আপনারা যদি প্রচুর পরিমাণ কমেন্ট করেন সেই ক্ষেত্রে হয়তো আরও একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সমস্যা নেই। সেটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা চান কি না। ওকে, এবার আমরা ওভারঅল যেগুলো আলোচনা করেছি সেগুলো একটু বাক্যে ব্যবহার দেখি যে আমরা লিখতে পারি কি না। সো এখানে কিন্তু আমি ট্রান্সলেশন শেখাচ্ছি না আপনাকে, জাস্ট বোঝার জন্য এটা দিলাম। একটা বাক্য আমরা লিখতে চাচ্ছি, ধরেন আমরা লিখতে চাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের সহযোগিতায় 2009 সাল থেকে বাংলাদেশকে পরিচালনা করতেছে এদেশের উন্নয়নকে এগিয়ে নিতে। আমি জাস্ট এটা জাস্ট আপনাদের বোঝার জন্য বা রাইটিংটা শেখার জন্য, কেউ অন্যভাবে নেবেন না, ঠিক আছে? এখন আসেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই বাক্যের সাবজেক্টকে বলেন, এই বাক্যের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে শেখ হাসিনা, এবং এই বাক্যে একটা অ্যাপোজিটিভ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওকে, এই বাক্যের ভার্বটা কি? এই বাক্যের ভার্ব হচ্ছে পরিচালনা করতেছে, অবজেক্ট হচ্ছে বাংলাদেশ। ওকে, এরপর এই বাক্যের ম্যানারটা কি, মানে কীভাবে পরিচালনা করতেছে? ভারত সরকারের সহযোগিতায়। সময়টা কি? এরপর টাইমটা কি? টাইমটা হচ্ছে 2009 সাল থেকে। রিজনটা কি, কেন পরিচালনা করতেছে? উত্তর হচ্ছে এদেশের উন্নয়নকে এগিয়ে নিতে। তাহলে দেখেন আমরা কিন্তু সবগুলো পেয়ে গেছি। এবার আপনি জাস্ট এগুলার আপনি একটার পর একটা বসাইলেই কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল ধরেন আমরা যদি বলি শেখ হাসিনা, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইংলিশ কী হবে? দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। পরিচালনা করতেছে, হ্যাজ বিন লিডিং। কেন এটা কন্টিনিউয়াস? কেন পারফেক্ট কন্টিনিউয়াস? যেহেতু সময় উল্লেখ আছে। ওকে, বাংলাদেশকে মানে বাংলাদেশ অথবা দ্য কান্ট্রি লিখতে পারেন। রিজন হচ্ছে অলরেডি যেহেতু এখানে বাংলাদেশ একবার উল্লেখ আছে, দ্য কান্ট্রি লিখলেও হবে। ভারত সরকারের সহযোগিতায় উইথ দ্য কোঅপারেশন অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। ওকে, 2009 সাল থেকে সিন্স 2009 এদেশের উন্নয়নকে এগিয়ে নিতে, টু অ্যাডভান্স বাংলাদেশ ডেভেলপমেন্ট। এবার যদি পুরো বাক্যটাকে আমরা সাজাই তাহলে বাক্যটা কীরকম হয়? এরকম, শেখ হাসিনা, এরপর হচ্ছে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ, খেয়াল করছেন? আচ্ছা, শেখ হাসিনার পরে আমরা একটা অ্যাপোজিটিভ ফ্রেজ দিলাম, দেখেন শেখ হাসিনা, দুটা কমা দিয়ে অ্যাপোজিটিভ ফ্রেজ, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাজ বিন লিডিং দ্য কান্ট্রি সিন্স 2009 উইথ দ্য কোঅপারেশন অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। তারপর আমরা শেষের রিজনটা লিখলাম, অল টু অ্যাডভান্স বাংলাদেশ ডেভেলপমেন্ট। এইবার এই বাক্যটা মোটামুটি ভালো হয়েছে। আপনি যদি এটাকে আরও স্ট্যান্ডার্ড করতে চান, অর্থাৎ আপনি যদি বিবিসি, সিএনএন বা নিউজ পেপার, ডেইলি স্টারের মতো লিখতে চান, জার্নালিস্টদের মতো লিখতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রেজগুলো নিয়ে খেলাধুলা করবেন, যেটা এতক্ষণ আলোচনা করেছি।
আপনি যেগুলোকে গুরুত্ব দিতে চাচ্ছেন। ধরেন আমরা সময় এবং রিজনটাকে গুরুত্ব দিতে চাচ্ছি, এটা বাক্যের শুরুতে নিয়ে আসলাম। সিন্স 2009 উইথ দ্য কোঅপারেশন অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, অবশ্যই তারপরে একটা কমা দিবেন। শেখ হাসিনা, তারপরে একটা পজিটিভ ফ্রেজ, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাজ বিন লিডিং দ্য কান্ট্রি অল টু অ্যাডভান্স বাংলাদেশ ডেভেলপমেন্ট। তাহলে দেখেন বাক্যের কতটুকু চেঞ্জ হয়েছে। প্রথম বাক্যের শুরুতে ছিল সাবজেক্ট, কিন্তু দ্বিতীয় বাক্যের প্রায় মাঝখানে চলে আসছে, খেয়াল করছেন? এবং দ্বিতীয় বাক্যের শুরুতে কিন্তু আমরা কয়েকটা ফ্রেজ নিয়ে আসছি, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। ওকে, সো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাক্যকে বড় করতে হয়। তাহলে বাক্যকে বড় করার জন্য আমাদের খুব বেশি গ্রামাটিক্যাল ব্যাপার জানতে হবে এইরকমটা কিন্তু নয়। আমরা দেখতে পারলাম যে সিম্পল কয়েকটা ব্যাপার জানলে, আমরা যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানি, আমরা যদি ফ্রি মডিফাই পোস্ট মডিফাই জানি, আমরা যদি প্রেপোজিশনের ব্যবহার জানি, আমরা যদি রিলেটিভ প্রোনাউন জানি, পাংচুয়েশনের ব্যবহার জানি, এই যে সিম্পল কয়েকটা ব্যাপার জানলেই কিন্তু আমরা বাক্যকে বড় করতে পারতেছি, ইচ্ছা মতো নিজের মতো করে সাজাতে পারতেছি। সো আজকে এখান পর্যন্তই। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ক্লাস আরও চান কিনা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।